বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য সভাপতি, উপস্থিত মঞ্চবিষ্ট গুণীজন, আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম। অবশ্য সহকর্মী ছাড়াও অনেকেই আছেন যারা শুধু শুনতে এসছেন এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করতে, ভালো করতে, কথা শুনতে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসলে এই বইটি নিয়ে আমার আলোচনার খুব একটা সুযোগ নেই, কারণ বইটি পেয়েছি গত রাত্রে। আমি বাইরে থেকে এসেছি গত রাত্রে, অবশ্য চিকিৎসা সেরে বাইরে থেকে এসেছি গত রাত্রে, এবং খুব একটা পড়ার সুযোগ হয়নি। তবে আমি যতটুকু সুযোগ পেয়েছি আমি ততটুকু দেখলাম যে বইটার মধ্যে পুরো বইটি যদি আমরা দেখি, শুধুমাত্র এখানে বেগম খালেদা জিয়ার ঢাকায় আগমন যে প্রথমেই যেটা আছে ওটুকু বাদে বাকি সবটুকুতেই কিন্তু আমাদের অবস্থান আছে। সবটুকুতেই ওখানে প্রতিটা পাতায় পাতায় আমাদের অবস্থান আছে। যেখানে ম্যাডাম আছে সেখানে আমরা আছি, এমনই একটা অবস্থান কিন্তু বইটির মধ্যে আছে। তো ওই কারণে আমি একটা প্রথমেই ধন্যবাদ জানাবো মরহুম মাহমুদুল্লাহ সাহেবকে, যে আমরা থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আমরা যা জানি, আমরা যা দেখেছি, আমরা যেটা বলতে পারি, আমরা যেটা লিখতে পারি, আমরা বলিও না, লিখিও না। কিন্তু মাহমুদুল্লাহ সাহেব সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। আমি যদি চলে যাই আজকে, কিংবা আমার মৃত্যুর পরে, কিন্তু কেউ, আমি যা জানি বেগম খালেদা সম্বন্ধে কিন্তু কেউ জানবে না। কিন্তু মাহমুদুল্লাহ সাহেব এই কাজটা করে গেছেন। এই জন্য আমি ওনাকে মনোনীত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কথা কেন বললাম, হঠাৎ করে একটা পাতা উল্টার দিকে দেখলাম, ওখানে মাঝামাঝি এক জায়গায় আছে জেনারেল নাসিম যখন কু করেন, ওই একটা পাতা ওখানে আছে। তো সবচেয়ে আমার ভালো লাগলো একটা জিনিস, যে আমার সম্পর্কে কোথায় আছে, যে নাসিম যখন কু করেন, ওনার কু করার 7 দিন আগে কিন্তু আমি বিষয়টা টের পাই। এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা, আপনারা সবাইকে বলে যাচ্ছি, বাস্তব ঘটনা। আমি 7 দিন আগে কোনো একটা ভাবে বিষয়টা আমার কানে আসে। তো বিষয়টা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইমিডিয়েটলি আমি জানাই অফিসে গিয়ে, যে আপনি ওনাকে কিন্তু একটু ওয়াচে রাখবেন, ঘটনা যেমন ঘটতে পারে। হেসিয়ে উড়িয়ে দিলেন এক কথা। পরের দিন কিন্তু উনি আমাকে আবার ডাকলেন। ডাকার পর আমাকে বললেন যে আচ্ছা, তুমি যে আমাকে কথা বলেছো, এই কথা কি আর কাউকে বলছো নাকি? আমি বললাম যে না। নাসিমের কথা জানা কিভাবে? উনি জেনে গেছেন। তা আমি একটা ভীষণ একটা মারাত্মক পরিস্থিতিতে পড়ে গেছি কিন্তু ওই সময়। ঠিক এর আবার 2 দিন পর আমি বললাম, ম্যাডাম নাসিম কিন্তু আপনাকে হত্যার পরিকল্পনা করতেছে, এটা আপনি হয়তো জানেন না। কিভাবে? আমি নাসিম এখানে প্রথমেই সে হেলাল মুর্শিদকে ঢাকা নিয়ে আসবে। হেলাল মুর্শিদ দেখবেন, যখন হেলাল মুর্শিদ ঢাকা আনবে, তখন আমি বুঝে নেবে যে ঢাকা নিয়ে আসতে পারে, তখন হয়তো আপনি আর থাকবেন না। কারণ হেলাল মুর্শিদ হলো এটার, হেলাল মুর্শিদ যে এখন রিটায়ার করেছে কিছুদিন আগে কোন একটা সরকারের একটা জায়গায় ভালো একটা অবস্থানে ছিল। তো হলো তাই, হেলাল মুর্শিদ সাহেবকে আনার ব্যবস্থা করা হয়ে গেল। মনোযোগ কে পেল, ঠিক তখনই কিন্তু নাসিম কু করে ফেলেছে এবং ঘোষণা দিয়ে ফেলছে। রহমান সাহেব তখন বঙ্গভবনে, তো ওনার কাছে কিছু একটা কাগজ নিয়ে গেছিল বোধহয় সই করার জন্য। উনি এটা করবেন না, উনি সঙ্গে সঙ্গে ওনাকে ম্যাডামের সঙ্গে পরামর্শ করে ওনাকে কি করলেন, টার্মিনেট করলেন। টার্মিনেট করার পরপর ওখানে অবস্থান দেওয়া হলো আমাদের জেনারেল মাহবুব সাহেবকে। আবার এই মাহবুব সাহেবকে যখনই করা হয়, তখন আমরা ম্যাডামকে নিয়ে, আমি, জেনারেল শওকত আলী, ডক্টর মঈন খান এবং আরো বিএনপি নেতৃবৃন্দ, আমরা এই মুর্শিদ খানের একটা অফিস ছিল এখানে কাকরাইলে, ওখানে গিয়ে আমরা অবস্থান নেই। ম্যাডামকে একটা জায়গায়, একটা সেফ জায়গার মধ্যে রাখার চেষ্টা করি। আমরা গাড়ি নিয়ে বাইরে পাড়া দিই।
তো এর মধ্যে সময় অবস্থায় ক্রমে আমি ওই সময় পরিবহনের সভাপতি ছিলাম সারা বাংলাদেশের। আমি সারা বাংলাদেশের পরিবহন রাস্তাগুলো বন্ধ করে দিই, ঢাকা ময়মনসিংহ রোড, শ্রীপুর রোড, আরিচা রোড সব বন্ধ করে দিই। আর বঙ্গভবনের চারিদিকে বাস দিয়ে আটকে দেওয়া হয় যাতে ট্যাঙ্ক ঢুকতে না পারে। যাই হোক, আস্তে আস্তে সিচুয়েশন শেষ। ওই ঘটনায় আছে এখানে, এই ঘটনা যে নাসিমের যে প্রথম ঘটনাটা এখানে আছে। তো বুঝলাম যে পাতায় পাতায় যদি উল্টায় কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আমাদের অবস্থানকে অস্বীকার করার স্কোপ নাই এখানে। তো আমি আরেকটা বিষয়ে চলে গেছে, আমাদের আজিজুল সাহেব উনি খুব আক্ষেপ করে বলেছেন যে বইটা এত দেরিতে বাংলা প্রকাশ করা হলো কেন। আমি এটা আগেই চিন্তা করে গেছি, কথা আমি হয়তো বলতাম। ইংরেজিতে প্রকাশ মানে যখন বইটা প্রকাশ হয় তারপর এতদিন পর বাংলা প্রকাশ হলো তো একটা কাজ, বাংলায় প্রকাশ হলো। এবং এই বইটা যারা ইংরেজি পড়তে পারতেন না, ইংরেজি যাদের দক্ষতা কম, তারা কিন্তু খুব সহজেই বইটা পড়তে পারবে না, এবং যেটা জানতে পারবেন যেটা জানা খুব প্রয়োজন। এবং এই বইটা পড়লে পরে ইতিহাসে যে একটা পাড়া, আমি একটা লেখা পড়েছিলাম জেলখানা থাকতে, আমি ওখানে দেখেছি যে পড়ুয়া লেখকের মধ্যে আমি দেখলাম যে অনেক লেখকের মধ্যে এই একটা লোককে দেখলাম আমি, মুস্তফা আলী সাহেব। উনি তার বইয়ের মধ্যে অনেক রেফারেন্স টেনে আনেন, অনেক বইয়ের সাবেক অনেক বই থেকে উনি পেয়েছেন, কোন বই থেকে পেলেন তা লেখেন, অর্থাৎ লেখকটা নিজেই পড়ুয়া। তো এখানে দেখলাম মাহফুজুল্লাহ সাহেবও অনেক রেফারেন্স দিয়েছেন, বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন বইয়ের রেফারেন্স এনেছেন। তো এই যে একটা সমৃদ্ধ একটা বই, যেটা যে কথা বলেছেন যে আমাদের যারি কথাটা বললেন যে ইতিহাসের পাতায় স্থান পাবে, যেমন হাই সাহেব বললেন যে ভাষণ যখন ইউরোপে সহ আরো অনেকগুলো বইয়ের মধ্যে স্থান পাবেন। হ্যাঁ, নিঃসন্দেহে এই বইটি একটা অবস্থান নেবে ইতিহাসে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো, এই বইটি কি আসলে থাকবে মার্কেটে? যদি বিএনপি নেতা কর্মী কিংবা দেশপ্রেমিক নেতা কর্মীরা যদি এই বইটিকে সংরক্ষণ না করে, তাহলে কিন্তু একটা সময় আসবে ঘরে ঘরে খুঁজে এই ধরনের বইগুলোকে উঠিয়ে নেওয়া হবে। যেমন আমার ফাঁসি একটি বই ব্যান করে দেওয়া হয়েছে, আর পাওয়া যায় না এখন। আপনার মনে আছে এটা বইটার কথা? তো এরকম কিন্তু এই বইটাই চলে যাবে, কারণ আজকের এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, জিয়াউর রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না। জিয়া রহমানের অস্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া রহমানের অস্তিত্ব দেশনেত্রী খালেদা জিয়ার পরে তারেক রহমান সহ যারা আছে আমরা বিএনপি কর্মীরা সবাই জিয়া রহমানের অস্তিত্ব আমরা বহন করি, এবং আমাদের কাউকে আসতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতায় থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতা কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। একটা কথা, আমার একজন দুর্মুখ এক বন্ধু আছে আমার, বিএনপি সমর্থক, মিছিমিটিকে যায়, ঢাকায় বসে বলে, আরে ভাই ঠিক আছে নাকি দেশের মানুষের বাঁচানো ঠিক আছে নাকি, বেটারা সব ঘরের মধ্যে বসে থাকি আর আমরা সব মিছিল করি, কটা মরে গুলি লাঠি জব করে। এই হলো একজন দুর্মুখের কথা বলছি আমি। তা আমাদের দেশের মানুষকে আজকে যদি আমরা সচেতন না করতে না পারি, যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু এই সরকার হাত থেকে আমরা বাঁচতে পারবো না। ইতিমধ্যেই বক্তারা বলেছে, অবশ্য আমার চেয়ে এখানে আমি সবচেয়ে, আমি নিজেকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, খুব ভাগ্যবান মনে করেছি আমি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমি এসেছি, যে অনেক জ্ঞানী গুণী বিদগ্ধ লোকজন আজকে জ্ঞানী গুণীগণ যার বক্তব্য রেখেছি, যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি বলে আমি মনে করি। শিক্ষা শেষ নাই। তো এই বয়সেও আমি মনে হয় যে আমি ভালো কিছু শিখেছি। তবে আসিফ নজরুল সাহেবকে আমি বেশি করে ধন্যবাদ জানাই যে উনি নাই, নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে এটি ওনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ জানি, উনি বেশ কিছু আমাদের আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছেন।
চোখে আঙুল দেখে দিয়ে গেছেন আমাদেরকে। এবং এখানে যারা সবাই আছেন, যারা বক্তব্য রেখেছেন, সকলেই কিন্তু কেউ খুব উগ্রভাবে, কেউ খুব ঠান্ডা ভাবে আমাদের সমালোচনা কিন্তু করেছেন নিঃসন্দেহে। এবং এই সমালোচনাটাকে যদি আমরা পজিটিভলি নেই, বিএনপি নেতৃবৃন্দ, কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে বিএনপির জন্য খুব কাজে লাগবে। এবং একটা জিনিস আমি যেটা বুঝি, যারা সমালোচনা সহ্য করতে পারে না তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তো সুতরাং আমাদেরকে এই সমালোচনাগুলোকে সহ্য শিখতে হবে এবং এই সমালোচনাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে। আমি মনে করি এই সমালোচনাগুলো কারেক্টিভ, আমাদেরকে কারেকশন করার জন্য এই সমালোচনাগুলো। তো প্রিয় ভাইয়েরা এবং আজকে সভাপতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব একটা কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সিদ্দিকুর রহমান সাহেব, আসিফ নজরুল সাহেব এবং প্রফেসর দিলরাজ চৌধুরী। ওনারা যথেষ্ট সুন্দর বক্তব্য রেখেছেন, জ্ঞানগর বক্তব্য রেখেছেন। যদি বক্তব্যগুলো রেকর্ড করা হয়ে থাকে, যদি কেউ করে থাকেন আমাকে দিলে খুশি হবো, আমি হয়তো আরেকবার দিয়ে করতে পারি। আর যারা প্রকাশ করেছেন, বিশেষ করে যিনি এটাকে 3 বছর নিরলস পরিশ্রম করে এটাকে ভাষান্তরিত করেছেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতেছি, বইয়ের দামটা যে অবস্থায় আছে এখন, আজকের বাজারে এই দাম দিয়ে এই বই অনেকেই কিন্তু চাইবে না, কিন্তু করতে পারবে না। এটাকে আরেকটু সহজলভ্য করা যায় কিনা, কিংবা এখানে আমরা একটু ভর্তুকি দিয়ে এটাকে করতে পারি কিনা, জনগণের মাঝে বসতে পারি কিনা, এই চিন্তাটা আমি আপনাকে করতে বলবো। এখানে যতটুকু লাগে আমি চেষ্টা করব, আমি আরো কয়েকজনকে নিয়ে সম্মিলিত হবে আপনাদের সহযোগিতা করার। আমি চাই এই বইটা বাংলাদেশের বিএনপি অন্তত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকুক, বই যেন হারিয়ে না যায়। দেশের বেগম খালেদা জিয়া আজকে একটি কথা বলতে হয় অন্যভাবে, যে আর মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনা বিদুর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, অনেক শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধ হবে এবং যখন সুযোগ আসবে ইনশাল্লাহ তাদের বিচার হবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং ওনার রোগ মুক্তি কামনা করছি। আমি যারা আজকে আলোচনা করেছেন, আমি আপনাদের সবাইকে, যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। খোদা হাফেজ।